একবারে রোয়াকালে থেকে কাটা শুরু করে তো কাটতেই থাকে, যখন কাট পানছি। তো যখন পানি থাকে তখন কি কাটে? তাও পানির মধ্যে উঠে উঠে কাটে। সম্মানিত প্রিয় দর্শক, চৈত্রের শেষের দিকে অত্যন্ত তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ। সূর্যের প্রখর তাপের কারণে কৃষকের জমি কিন্তু তাদের যে ফসল, সে ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আছে সেচ দিতে পারতেছে, অনেক আছে সেচ দিতে পারতেছে না। যে কৃষক ধান খেতে তার সেচ প্রয়োজনে সেচ দিতে পারতেছে না, তার কিন্তু মাথায় হাত। চৈত্র শেষ কিন্তু বৈশাখের ঘন ঘটা কেন নয়? সাদা এবং কালো মেঘের সমন্বয়ে আকাশে মেঘ জমা হচ্ছে, দমকা হাওয়া বাতাস বইতেছে প্রতিনিয়ত, কারণ সামনে পহেলা বৈশাখ। এই কাল বৈশাখীতে কৃষক তার ফসল ঘরে উঠাতে পারবে কিনা সে নিয়ে কিন্তু শঙ্কায় দিন পার করতেছে। তাদের বিছানায় যেন আর ঘুমে বাসা বাঁধে না, কারণ সামনে কাল বৈশাখ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে এই কাল বৈশাখে। সম্মানিত দর্শক, দেখেন কৃষকের এই সুন্দর সোনালী ফসল এত পরিশ্রমের পর যদি তাদের ঘরে সেই ফসল না যায়, তাদের সেই কষ্ট, দুঃখ, বেদনা সত্যি কতটা কষ্টের হতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই ঘাম ঝরা পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল কৃষক ফলিয়ে থাকে সেটা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। একজন কৃষক অনেক কষ্টের বিনিময়ে তার আঙিনায় ধান উঠে, তার গোলায় ধান উঠে। কথায় আছে, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। আমাদের এই বাংলায় কৃষি প্রধান দেশে একজন কৃষক কত পরিশ্রম করে এই ফলন ফলিয়ে থাকে, একজন কৃষক কত কষ্টের বিনিময়ে এই সোনালী ফসল তাদের ঘরের আঙিনায় যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শুরু থেকে ধান কাটা পর্যন্ত একটা কৃষক কতটা কষ্ট, কতটা দুঃখ এবং কতটা হতাশা এই কৃষক সবসময় বইতে থাকে। শুরু থেকে শেষ ঘরে ফসল বেশ। শুরুতেই ধানের চারা রোপণ, কাদামাটির সংমিশ্রণে এভাবে গায়ে ধানের চারা রোপণের করে থাকে কৃষক। প্রথমে নির্বাচিত সুন্দর করে বাছাইকৃত যে ধানের বিচন যেটাকে বলে, বীজ যেটা বলে, পুক্ষ বীজ যেটা পরিপক্ক বীজ, সেই পরিপক্ক বীজ সুন্দর করে ভিজিয়ে ঢেকে রেখে তারপর কিছুদিন রাখা হয়। রাখার পর যখন অঙ্কুরোদ্গমন হয় তখনই কিন্তু প্রস্তুত করতে হয় এই যে নির্ধারিত জায়গা যেখানে ধানের বীজগুলা রোপণ করা হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু দেখাতে চাই যে দেখেন যে এখানে ছোট্ট একটি বাবুকে নিয়ে ময়ূর উপর টানা হচ্ছে, কারণ যখন সে ধানের বীজগুলা রোপণ করবে বা ফেলবে, যখন ছিটিয়ে ফেলে দেওয়া হবে এখানে এই কাদা এবং মাটির উপরে, তো এই মাটিটা সুন্দর করে সমান্তরাল করে রাখা হয় এই জন্য যাতে কোথাও পানি না বাজে, সমান থাকে, একইভাবে পানি এবং কাদার সম পরিমাণ থাকে, সেটা সমান করার জন্যই কিন্তু এই ব্যবস্থা। এই চিত্রটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য একটি চিত্র। যখন ধানের বীজ রোপণ করা হয় তখনই প্রত্যেকের বাড়িতে থেকে চকে খামারে খেতে কিন্তু এই দৃশ্যগুলা চোখে পড়ে। এই দৃশ্যগুলা কিন্তু সত্যি গ্রামের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতো একটি সময়। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো, জমি নির্বাচন করার পর যখন হাল চাষ করা হয়, প্রথমে জমিটি সুন্দর করে চাষ করে মাটি উর্বর করে সেখানে জৈব সার এবং রাসায়নিক সারের সংমিশ্রণে রাখার পর তারপরে পানি দিয়ে সেটাকে কাদায় রূপান্তরিত করা হয়। কাদায় রূপান্তরিত করার পরে কিন্তু তারপরে কিছুদিন রাখা হয়, কারণ জৈব সার এবং রাসায়নিক সার যাতে মাটির সাথে ভালোভাবে মিশে সুন্দরভাবে প্রস্তুত করতে পারে সেই কাদা মাটি, যেখানে সে ধানের চারাটা এনে এই জমিনের উপর সুন্দর করে এই ধানের চারাটা লাগাতে পারে। আমি আপনাদের দেখাবো সম্মানিত দর্শক, যখন প্রস্তুত হয় সবকিছু শেষ করে যখন এভাবে ধান রোপণ করার জন্য ক্ষেতটাকে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, তারপরে শুরু হয় এভাবে ধানের চারা লাগানোর জন্য। এভাবেই কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা চারা রোপণ করতে পারে, রোপণ করতে থাকে বিঘার পর বিঘা। এটা বাংলার এক অপরূপ সৌন্দর্য। যখন কৃষক খেতে খামারে এবং চকে পাতারে যখন এই ক্ষেত রোপণ করতে থাকে তখন বাংলায় এক অন্যরকম চিত্র ফুটে ওঠে গ্রাম বাংলায়।
ধান রোপণ করার পরে শুরু হয়ে যায় নানান ধরনের বাধা বিপত্তি এবং এর প্রতি মানে এর উপর বিভিন্ন প্রাণীর পশু পাখির কিন্তু আক্রমণ বেড়ে যায়, সেদিকে কিন্তু কৃষকের বাড়তি একটি নজর রাখতে হয়। এভাবে রোপণ করার পর আমি আপনাদের দেখাবো যে এই ধান খেতে কিভাবে পাখির বিভিন্ন পাখি কিন্তু এখানে আক্রমণ করে, কারণ তারা আহারের জন্য ব্যতিব্যস্ত থাকে। যখন আহার করবে তখনই কিন্তু এই কৃষকের ক্ষেতের উপর তারা আস্তে আস্তে বিচরণ করতে থাকে, কিন্তু এই জমিনের উপর যখন বিচরণ করে তখনই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যেমন প্রিয় দর্শক, ভিডিওটি লক্ষ্য করলে হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে পাখিরা দলে দলে এসে তাদের সেই কৃষকের জমিনের উপর কিন্তু তারা বিচরণ করতেছে। দেখেন এখানে এই পাখিগুলো কিন্তু সাধারণ কোনো পাখি নয়, এগুলো অতিথি পাখি, যা ওজন এক একটা 5 থেকে 6 কেজি। এরকম বড় পাখি যখন কৃষকের ক্ষেতের মধ্যে এসে পড়ে তখন সেই ধানের চারাগুলো কিন্তু মাটির সাথে মিশে যায় এবং নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়। তখন ওই কৃষক যে ধান রোপণ করেছে, দেখেন এরকম একটি জাগ যদি এই ক্ষেতের উপর পড়ে যায় তখন সেই ধান চারা কিন্তু কাদার সাথে লেগে যাওয়ার পর সেই ধানের চারা কিন্তু পানির সংমিশ্রণে পচে যায়। শত বাধা অতিক্রম করে আস্তে আস্তে বেড়ে ওঠে, সবুজে পরিণত হয় ধান গাছ, আর কৃষকের হৃদয়ে লালন করতে থাকে তার লালিত স্বপ্ন। দিনের পর রাত আর রাতের পর দিন এভাবেই চলতে থাকে কিছুদিন। যখন আস্তে আস্তে সেই ধানের চারাগুলা সবুজের কালারের সাথে মিল রেখে যখন আস্তে আস্তে সবুজ হতে থাকে, প্রকৃতি তখন এক ভিন্ন রূপ ধারণ করে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এখানে আপনাদের বলার উদ্দেশ্যই নয়, আপনাদের কিছু দেখানোর উদ্দেশ্য কিন্তু আমি এই ভিডিওটি একটু লম্বা করলাম, কারণ এই সবুজের সমন্বয়ে দেখেন প্রকৃতিটা এত সুন্দর হয়েছে। আপনার মনটা যদি একটু খারাপ হয়ে যায়, আপনি যদি এখানে এসে কিছুটা সময় নিজেকে এখানে স্থির রাখেন, তাহলে অবশ্যই আপনার সেই খারাপ হওয়া মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো যাই হোক, যেটা আপনাদের বলতেছিলাম সম্মানিত দর্শক, তারপর যখন একটু সবুজে পরিণত হয় তখন দিতে হয় প্রয়োজনীয় সার ও কীটনাশক, আগাছা পরিষ্কার ও সেচ। এটা কন্টিনিউ করতে হয় ধান কাটার আগ মুহূর্ত পর্যন্ত। দিন যত এগিয়ে যাচ্ছে স্বপ্ন পুরা হওয়ার দীর্ঘশ্বাস ততটা বুকে জমাট বাঁধতে থাকে। অনেক দিন অতিবাহিত হওয়ার পর যখন আস্তে আস্তে ধানে রূপান্তরিত হয় ধান গাছ, তখন কিন্তু আবার একটি বড় সমস্যাও দেখা দেয়। দেখেন এভাবে যখন এই ধান গাছে যখন ধানটা প্রথম আসে, যেটাকে গ্রাম অঞ্চলে ভাষায় থুর বলে, এবং ছোট্ট ছোট্ট ধান যখন ধানের কচি ধানটা থাকে তখন কিন্তু ধানটা মিষ্টি হয়, আর মিষ্টি হওয়ার কারণেই কিন্তু এখানে মাজরা পোকার আক্রমণটা সবচাইতে বেশি হয়। এই মাজরা পোকার আক্রমণ যাতে কোনোভাবেই না পড়ে সেদিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়। এই মুহূর্তে, এই শেষ মুহূর্তে এসে যদি ধানে মাজরা পোকা হয় তাহলে বিঘার পর বিঘা ধান ক্ষেত নষ্ট হয়ে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে ধরে গাছে পচন। কৃষকের জোর ঝামেলার জন্য শেষই হয় না ধান কাটার আগ মুহূর্ত পর্যন্ত। আবার এই ধান গাছের পচন যদি লেগে যায় তাহলে কিন্তু ধান গাছ অনেক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কৃষক। তাই দুদিকেই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, শেষ মুহূর্তে এসে শেষ প্রান্তে এসে যাতে তরি ডুবে না যায়, সেই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি খেয়াল রাখতে হবে। একজন কৃষক শরীরের ঘাম পরিশ্রম করে যে ফসলটি ফলায়, সত্যি সেই ফসলের মূল্য অনেক বেশি। সম্মানিত দর্শক, এবার সব জল্পনা কল্পনা শেষে এবার সোনালী ধান কাটার পালা। আপনি যে সোনালী ধান কাটবেন সেখানেও কিন্তু বিড়ম্বনা। আপনার ঘরে ইঁদুর যেমন বাসা বাড়ি নষ্ট করে, তেমনি ভাবে পাকা ধান সোনালী ধানও কিন্তু নষ্ট করে এই ইঁদুর, ছোট্ট প্রাণীটি। এই ছোট্ট প্রাণীটি যখন সবুজ ধান যখন অতিক্রম করে যখন সোনালী আকার ধারণ করে, ধানটা যখন রূপান্তরিত হয় তখনই কিন্তু এই ইঁদুর আক্রমণ করে। অবশ্যই তাকেও সেই সাবধানতা অবলম্বন করতে হয়, তার সেই সোনালী ধান যাতে কেটে ইঁদুর নষ্ট না করতে পারে, এটাও কিন্তু তাকে চিন্তা করতে হয়। তারপরে যখন লাস্টে এসে ধান সে কাটবে, কেটে নিয়ে যখন তার উঠানে নিয়ে যাবে, সেখানেও একটি বড় সমস্যা বর্তমানে পরিস্থিতিতে সবচেয়ে বেশি ফেস করতে দেখা যায় কৃষকদের। তারা ধান কাটবে, সেই ধান কাটের যে শ্রমিক সেই শ্রমিক পাওয়া কিন্তু দুষ্কর হয়ে পড়ে। দুষ্কর হওয়ার কারণে অনেকে তার নির্ধারিত সময়ে তার সেই সোনালী ধান কেটে তার উঠানে নিতে পারে না, অনেক সমস্যা হয়ে যায়। এই ধানগুলো আমি আপনাদের সম্মানিত দর্শক আরেকটু দেখাতে চাই, যে ধান গাছগুলো সমানভাবে দাঁড়িয়েছিল, সেই ধান গাছগুলো কিন্তু একটি লম্বা বাঁশের টুকরো দিয়ে কিন্তু এভাবে প্রতিটি একদিকে কাত করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে যাতে কাটতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু তারা ধান গাছটাকে এভাবে ফেলে দিয়েছে।
আপনাদের সাথে দীর্ঘ একটি সময় আমি পার করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যে আসলে একজন কৃষক কিভাবে কতটা কষ্ট করে ধান ফলিয়ে সেই ধান থেকে বাংলার মানুষ এক মুঠো ভাত খায়। সেই ভাত খাওয়ার যে ভাত, সেই চাল কোত্থেকে আসে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সম্মানিত দর্শক, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আসলে একজন কৃষক কিন্তু তার ফসল ফলে যে তার সেই আঙ্গিনায় ধান ওঠায়, সেটা কিন্তু অত্যন্ত পরিশ্রম এবং কষ্টের সাধ্যের বিনিময়ে কিন্তু তাদের সেই সোনালী ফসল তারা ঘরে ওঠায়। এখন বৈশাখ চলতেছে, এই বৈশাখে অনেকের ধান পেকে গেছে, সে ধান কাটার জন্য মরিয়া হয়ে উঠতেছে, কিন্তু সে পারতেছে না। প্রচন্ড খরা তাপদাহ এবং অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। তবে এই শ্রমিকের অভাবে অনেকে ধান ঘরে উঠাতে পারতেছে না। তবে সবার সুন্দরভাবে তার সেই কষ্টার্জিত ফসল তার উঠানে উঠাক, তার গোলায় ধান উঠুক এবং নবান্নের যে পিঠা, সেই পিঠা উৎসবে প্রত্যেকটি কৃষক মেতে উঠুক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের দোয়া এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় হওয়ার আগে আরেকটি কথা আমি আপনাদের জানাতে চাই। আসলে এখানে আমাদের ফসলে, এই সোনালী ফসলের সাথে সাথে আরেকটি ধান কিন্তু কৃষক আমাদের দেশে উৎপন্ন করে থাকে। আমাদের দেশে এই কৃষকরাই ফলিয়ে থাকে, সেই ধানটা কিন্তু কালিজিরা ধান। আমি যদি আপনাদের একটু দেখাই, এই ধানগুলো আপনাদের দেখাতে আমরা সক্ষম হয়েছি। এটা সম্পূর্ণ দেখলে মনে হবে যে কালো কোনো পিঁপড়া বা লম্বা কোনো আপনার গাছের সাথে এটা লেগে আছে, কিন্তু আসলে ঠিক তা নয়। যে কালো কালো যে অংশগুলো দেখতেছেন, এটাই কিন্তু কালো ধান, এটাকে কিন্তু কালো জিরা ধান বলা হয়। এই দীর্ঘ একটি লম্বা এরিয়া সহ কিন্তু এই ধানের চাষ করা হয়েছে। এটা আমরাও কিন্তু এটা সংগ্রহ করেছি সম্মানিত দর্শক, শুধু আপনাদের দেখানোর জন্য। এই ধানটি লাউ খেতে অত্যন্ত সুস্বাদু এবং গ্রান। এই গাছ বোনার পরেই কিন্তু এই ধান গাছ দিয়েই কিন্তু লাউয়ের যে গ্রান, সেই সুন্দর একটি গ্রান কিন্তু ধান কাটার আগে থাকতেই কিন্তু এটা পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু সেই সুগ্রানটা নাগে আসে। তো এই ধানের বিষয়ে আমি আপনাদের দেখালাম। সম্মানিত দর্শক, যতটুকু আপনাদের দেখাতে পেরেছি, এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গাজীপুর রাষ্ট্র নিউজকে এগিয়ে নিতে অবশ্যই আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।